বাবু সেলাম বারে বার, আমার নামটি গয়াল বাইদ্যা বাবু, বাড়ি পদ্মার পার। মোরা এক ঘাটেতে রান্ধি বাড়ি, আরেক ঘাটে খাই, মোদের ঘরও বাড়ি নাই। পথে ঘাটেতে মোরা সাপের খেলা দেখাই, মোদের ঘরও বাড়ি নাই। মনে আছে এই কবিতাটির কথা? জসীমউদ্দিনের কবিতা। মনে আছে কবিতাটি নিয়ে রচিত গানটির কথা? বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটি একসময় এখানে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু যাদের নিয়ে সিনেমাটি তৈরি হয়েছিল বা যাদেরকে নিয়ে এই গানটি বা কবিতাটি রচিত হয়েছে, সেই বাইদ্যা বেদে বেদিনী, তাদের কথা কি খুব একটা আমরা জানি? কখনো কি খুঁজে দেখার চেষ্টা করেছি কেমন তারা, কেমন তাদের জীবনযাপন? যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং সেই বেদে বা বেদিনীদের নিয়ে আজকের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি। এবং আমার সাথেও আছেন হেলালুদ্দিন খান শামসুল আরিফিন স্যার, নৃবিজ্ঞানের অধ্যাপক, এবং আমার সাথে আছে এক ঝাঁক বেদে এবং বেদিনী। এবং আমি আপনাদের কাছ থেকে আপনাদের নামগুলো শুনবো। লাবণ্য, তাবিউন, শরীফা, মাসুদ, সাবিতুন, সাইদুন, সাইদুন, ঋতুকন্যা, নুপুর, পিঙ্কি, আপন, আকিনুর, শারমিন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে আমরা আসলে আপনাদের জীবনযাপন সম্পর্কে খুব একটা জানি না, কিন্তু অথচ আপনারা আমাদের চারপাশে আছেন। মাঝখানে যদি আমরা রাস্তাঘাটে পথ চলি, তখন হঠাৎ করে দেখি সাপের ঝাঁপি নিয়ে কেউ এসছে, ভয় দেখাচ্ছে। কিন্তু তার আগে একটু দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই যে চাইলে আপনারাও আমাদের সাথে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। পর্দায় যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে ফোন করতে পারেন, অথবা আপনাদের পছন্দের বিষয় নিয়ে এই অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করতে পারেন। যেটি বলছিলাম, সাপের ঝাঁপি নিয়ে আপনারা আমাদের ভয় দেখান। আসলে কি সাপ থাকে সেখানে? থাকে না সাপ, কারণ সাপ দেখে আমরাই ভয় পাই। আপনারাই ভয় পান, আপনারা উল্টে আমাদের ভয় দেখান। কিন্তু আমি না একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের সমাজে আমরা জানি মেয়েরাই ইনকাম করে, এবং বিয়ের সময় মেয়েরা প্রতিজ্ঞা করে যে ছেলেদের ভরণ পোষণের দায়িত্ব নেবে, তাই কি? মানে ছেলেরা আপনাদের এখানে বিয়ে করতে আসে, বিয়ে বসে আর কি, আমরা যেটা বলি। মনে করেন আমাদের 10-12 বছর বয়স হলে আমাদের বিয়ে দিয়ে দেয়। যখন বিয়ে হয় আমাদের ছেলেরা আমাদের কামাই করে খায় না, আমাদের কামাই করে খাওয়াতে হয়। আমাদের অভাবে সংসার, মনে করেন শিঙে টিঙে লাগাইছি, এখন সেই সব ব্যবসা আমাদের নাই। ওই সব ব্যবসা এখন অনেক উঠে গেছে। ওখানে আমরা শুধু ডিব্বা নিয়ে রাস্তাঘাটে টেকা চাই। মানে ডিব্বাটা খালি, কিন্তু হ্যাঁ, ডিব্বাটা খালি, ডিব্বার মধ্যে সাপ নেই। মানুষে আপনাদের যখন আমরা পাবলিকান টেকা চাই, তখন পাবলিকে বোঝে যে এইটার মধ্যে সাপ, পাবলিকে ভয় পায় খুব, কিন্তু এইটার মধ্যে সাপ নেই। ভয়টা কেন দেখান? ভয়টা কেন দেখাই? আমরা আগে বললাম না যে শিঙে টিঙে লাগাতাম, আমাদের ব্যবসা ছিল আগে খুব সুন্দর, এখন আমাদের সেই সব ব্যবসা নাই। মনে করেন সারাদিন ঘরে 2 কি 3টে রুগী পাই, কেউ 50 দেয়, 100 দেয়, 150 দেয়। কিন্তু সবাই তো আর চিকিৎসা করেন না। কেউ সাপের খেলা দেখান, কেউ চিকিৎসা করেন, কেউ নানা রকম অন্যরকম বিষয়ের মধ্যে জড়িত, বিক্রি করেন। কি সব বিক্রি করেন? আমরা তো কি সব বিক্রি করতে না বলে, কোনো ব্যবসা করি না বলে, এটা আমাদের বাপদাদা খেলে ব্যবসা বলে আমরা এটা ধরে রাখছি। তখন ওইতে আমাদের ব্যবসা চলে না, সংসার চলে না, এর জন্য আমরা ডিব্বারে রাস্তাঘাটে নামছি। 2 টাকা 5 টাকা 10 টাকা দেয়, 200 পাই, 300 পাই, সমাতে 500 পাই। যারা মনে করেন বড় লোকে খুশি হয়ে গরিব দেখে 500 দেয়, 200 দেয়, এই টাকা নিয়ে আসি, ইনকাম করে সারাদিন ঘুরে ফিরে নিয়ে আসি, বাসায় নিয়ে আসি। স্বামীরা গুনি কাইরে রাইখে দিয়ে। স্বামীরা তো কোনো কাজ করে না, আমরা যা কামাই করে আনি তা কাইরে নিয়ে জায়গা সব লুটিয়ে দেয় টাকা পয়সা। আচ্ছা, স্বামীরা যে কাজ করে না, এটা আপনাদের বংশ পরম্পরার প্রথা, কিন্তু আপনারা সেটা কখনো বদলানোর চেষ্টা করেননি? সেইটা বদলানো, এটা আমাদের মুরব্বীরাই বদলাই নেই, সেইটা এখন কি আর বদলে? ওই যে দুজন বেদে আছে এখানে যারা অলস প্রকৃতির, আমরা শুনেছি, সেই অলস প্রকৃতির বেদেদের কথাও শুনতে চাই। একটু মাইক্রোফোনটা ওনাকে দিবেন। আমাদের হিসেবে মেয়েদের বিয়ে করতে হয় পণ দিয়ে। আপনারা দেন পুরুষ লোক, মানে মেয়েরা আপনাকে বিয়ে করার সময় যৌতুকের মতো আমরা দেয়? যৌতুক মেয়েদের বাবাকে দেই। আপনারা দেন না মেয়েরা দেন? না, মেয়েরা দেয় না, আমরা দেই যৌতুক। ধরেন 20,000, 40,000, 50,000, 10,000। সেটাই সারা জীবনের ইনভেস্টমেন্ট। তার কারণ মাইয়েরা এটা কামাই করে মেয়েরা খায়, কাজ কাম করে আনে, আমরা ভাত পানি পাকাই, ঝাড়ু ঝুড়ু দিয়ে ঘর বাড়ি ধাল বাটি ধুয়া সুন্দর করে, 2টা লাড়কি ভেঙা, 2টা পাখি মেয়েরা। যখন অনেক আগে পুরানো হন্ত গ্রাম অঞ্চলে পাখি টুকি মারতাম, বক টক মারতাম, ওই ডাইক টুক মারতাম, ঠিক আছে, মেয়েরা পাকা পুকা থুয়ে দিতাম। মেয়েরা আইসা গাওয়া গসল ধুইয়া স্নান করে ভাত খাইতো। আমাদের সমাজের পুরো উল্টো চিত্র। শামসুল আরিফিন, মজার ব্যাপার হচ্ছে মেয়েরা ইনকাম করছে, তারা ইনকামিং সোর্স, কিন্তু এই সমাজের সর্দার হচ্ছে আবার ছেলেরা। পাওয়ারটা কিন্তু ছেলেদের হাতে।
কি বলবেন? অনেকেই কিন্তু ভুলবশত বলে যে এটা মাতৃসূত্রীয়, আসলে মাতৃসূত্রীয় না। তার লিগে এখনো আগে জমানাটা অন্যরকম, আর এই জমানাটা হয়ে গেছে এখন ইনকাম 2টা টাকার মুখ দেখলে স্বামী স্ত্রী দুজনে ইনকাম করতে হয়। এখন বর্তমানে আগে করতো না, আগে বয়ে থাকতাম, আর এখন টুকটাক ওই যে করিমালা বলে চকবাজার থেকে কিনাই না, হাইটা হাইটা রাস্তা দিয়ে। এখনকার আপনাদের সমাজে ছেলেরা মোটামুটি কিছুটা হলেও কাজ করছে, কিছুটা হলেও করে, আগে করতো না। এটা বইয়া খাইতো, 2টা লাড়কি পাতো, ভাত পানি পাকাইতো, তো মহিলারা গ্রামের থেকে কাজের আইসা বাসায় কার কথা খাটতো, ছেলের নামের? ছেলেদের কথা থাকতো। আর আমাদের মধ্যে মেয়েদের কোনো দাম নাই। ধরেন আমাদের মধ্যে মেয়েরা ছেলেরা 2টা 3টা বিয়ে করে কত সময়। আমি এখানে আপনার কাছে জানতে যাচ্ছি, এখানে মেয়েরাই ইনকাম করছে, মেয়েরাই পুরো ভরণ পোষণ করছে, ছেলেরা শুধু রান্না বান্নার কাজ করতো বেদের সম্প্রদায়ের মধ্যে, অথচ মেয়েদের কোনো দাম নেই। দাম নেই, তার কারণটা হলো যে আমি আপনাদের যেটা হলো পুরুষতন্ত্র, যেটাকে ইংরেজিতে বলে পেট্রিয়ার্কি, অর্থাৎ সেখানে পুরুষেই হয়তো নারীরা কাজ করতে পারে। যেমন আমরা পৃথিবীতে অনেক সমাজ আছে সেখানে মাতৃসূত্রীয়, মেয়েরা সেখানে কিন্তু কন্ট্রোল করে। এমনকি বেশি দূর যেতে হবে না, আমাদের গারো সমাজ, সেখানে নারীদের এমনকি এই যে তাদের যে সম্পত্তি সেটাও কিন্তু নারীদের নামে। বিয়ের পরে ছেলেরা মেয়েদের বাড়িতে থাকে, তারপরেও ক্ষমতাটা পুরুষের কাছে। তার পিছনে আমি আরেকটা মজার জিনিস শুনেছি আপনাদের কাছে, আমি জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যে, খুব বেশি আপনাদের জীবনযাপন সম্পর্কে জানি না। সেটা বলা হয় যে যারা বিবাহিত তারা পুরুষদেরকে বশীকরণ করার জন্য সাপের তেল মাখিয়ে রাখেন, এটা কতটুকু সত্যি? না, এটা নানান কথা, একজনের নানান কথা, একটা উদাহরণ, একটা কথা না, এটা না। অনেক আশাই করছি, 12 বছর হওয়ার আগেই মা বাবা বিয়ে দিয়ে দেয়। মনে তো অনেক আশাই ছিল যে পড়ালেখা করব, চাকরি বাকরি করব, নিজের মতো নিজে দাঁড়াবো, কিন্তু সেইটা আর পারি নাই। 12 বছর বয়সী বিয়ে, তারপর কি বাচ্চা কাচ্চাও হয়ে গেছে? না। হাজব্যান্ড আছে, স্বামী আছে? আছে। তাকে কি আপনারই খাওয়াতে হয়? সে কিছু করে না? আমরা গ্রামে যাই, যা পাই বাজার সদাই করি, তার মধ্যে কিছু থাকলে তাও নিয়ে যায়, জুয়ো খেলায় খায় দেয়। আমরা যদি ভালো কথা বলি তাহলে আমাদের মারতে আসে, তার জন্য ভয়তে আমরা কোনো কথা বলি না। এই সমাজে কি তালাক প্রথা আছে? মেয়েরা ছেলেদেরকে তালাক দিতে পারে? আমার মনে হয় এটা পারে না। দুটো বউ থুয়ে ঘরে পুরা পান থুয়ে বিয়া করে, 2-1টা ছেলেরা? হ্যাঁ, ছেলেরা বিয়া করে, শুনতে এমনিতেই মা উঠে যায় বিয়া করার। আমাদের মধ্যে ঘরে বউ আছে, কামাই করে খাওয়ায়। আমি তো ছেলেরা কামাই করে খাওয়াই। আমি যদি ছেলের উপরে রাগ গুসা দেখাই, সে আমার ফালায় দিয়ে কি তার ঘরেই আমি রইলাম, সে আবার আরেকটা যে বিবাহ করলো। তারপরে সর্দারের তো আপনাদের গোত্রের সর্দার থাকে, তাদের কাছে মানে বিচার চেয়ে সর্দারের 4জন বউ থাকে। আমাদের সর্দারের সর্দারেরই 4জন বউ। হ্যাঁ, সর্দারের মনে করেন আর বেশি থাকে। নাহলে মনে করেন যেটা গুড়ার যদি দাপ থাকে মানুষ ভালো হয়, আর গুড়ার দাপ না থাকলে মানুষ পরিবর্তন হয়। কিন্তু সর্দার তো নির্বাচন করেন আপনারাই। সর্দারে চায় তো ভোট, যখন চায় কত নেন দিয়া, গাড়ি দেবো, ঘোড়া দেবো, হাতি দেবো, হ্যান দেবো, কিছুই দেয় না। ভোট নেওয়ার পর কারোর জিগায় না, নিজেই একা। সর্দারের কাছে না বিচার দিলে কয় কি, তোকে টাকা দিয়ে বিয়ে করে না, কামাই করবি না, তে কি করবি? আচ্ছা, এবার আপনার গল্প শুনি। আমি ছোট ছিলাম, বলেছিলাম যে বড় হয়ে অনেক কাজ করব, কিন্তু বাবা মা গরিব বলে আমি বলেছিলাম যে বড় হয়ে এক জায়গায় সুন্দর জায়গা থেকে বাবা মা আমাকে বিয়ে দেবে, কিন্তু বাবা মা সেই আশা পূর্ণ হয়নি। কিন্তু আমি এটা হতে দিই নাই। কিন্তু কেন? আমি একটা ছেলে আমার লোকে প্রেম করতে আইছে, কিন্তু আমি জানতাম না ছেলেটা 2টো বউ আছে ঘরে, একজন বাচ্চা আছে, কিন্তু আমি সেটা জানতাম না। না জানার পরে ছেলেটার লোক আমার বিয়ে হয়েছিল। হওয়ার পরে কিন্তু আমার শাশুড়ি শ্বশুরে আর কি এই মেনে নিতে পাই নাই। বলে তোমার বউ আছে, তুমি আরেকটা বিবাহ করে নিয়ে এসো, এইটা তো আমি মেনে নেবো না। বলেছে কিসের জন্য? আমার ভালো লাগছে বলে আমি বিবাহ করেছি। পরে আমি জানার পরে আমি বললাম তোমার 2টো বউ আছে। আমি ওনাকে জিজ্ঞেস করছি তোমার বউ আছে, তুমি তাও জেনে শুনে আমাকে বিয়ে করলে, আমার জীবনটা নষ্ট কোনো লাভ হইলো? বললো কি যে আমার ভালো লাগছে বলে আমি করেছি। আমি তাহলে তুমি এই 2টো বউ তেজাত কালে আমাকে বিবাহ করেছে, কিন্তু তুমি আমাকে তুই আরেকটা তো বিবাহ করবে। পরে ছেলেটা বলেছে না। পরে আমার শাশুড়ি শ্বশুর মানে না লিও নে। পরে আমরা গিয়েছিলাম, পরে যাও নে, কয়েক মাস থাকার পর এখন ছেলেটা এখন আমার ভালো লাগে না ভালো লাগে না। পরে ছেলেটা এখন আমার পেটে বাচ্চা আছে একজন। আসার পরে এখন ছেলেটা বলে তোমার বাবা আমার কাছে তোমাকে দিয়ে আসবো। আমার কাছে দিয়ে আসবে, আমার আনবেন না? বলেছে আনবো, এখন না, পরে আনবো। এখন দিয়ে আসার পর এখন আইসে তো অনেক কয়দিনই হইলো। আসার পরে
এখন ফোন করি, ফোন করলে গালি মন্দ দেয়, বলে তোমাকে আর আনবো না। আমি আমাকে আনবে না কিসের জন্য? আমার পেটে একজন বাচ্চা হয়েছে, এখন আমি কি বলবো এই বাচ্চাকে? কই কি আগে হক পরে কিসের জন্য? কই এমনি আমার আর ভালো লাগে না তোমাকে। সে ছেলেটা কি বেদে সম্প্রদায়ের ছিল? বেদের সম্পর্কই, কিন্তু ছেলেটা আমাকে চেনে আর কি, আমার চেনে একটু বড় লোক আছে আর কি, ছেড়ে চলে গেছে আর কি বেদেই। হ্যাঁ, এখন কোন মেয়ে জানি দেখছে মোট পাল্টে যায়, এখন আর আমাকে পছন্দ করে না কিংবা ফোনও করে না। আমি একজনকে ভালোবাসছিলাম, তার পারলাম না। লেখাপড়া করতে চাইছিলাম, তাও হলো না। বাবা মা তার আগে বিয়ে দিয়ে দিল। যাকে ভালোবাসছিলেন সে কি আপনাদের সম্প্রদায়ের মানুষ? না, সে বাইরের। হুম সে কি আপনাকে ছেড়ে চলে গেছে? হুম কেন? সে আরেকটা বিয়ে করে চলে গেছে। কেন? আপনি বেদনী বলে? বেদের মেয়ে, হ্যাঁ। গৃহস্থর মধ্যে লোবো না, গরিব, কিছু দিতে পারবেন না, উল্টা আরো তোমাদের দিয়ে লোবো, এর জন্য তাকে থুই আবার সে আপনাদের গৃহস্থর মেয়ে বিয়ে করছে। আমরা গরিব মানুষ, আপনাদের ভিতরে তো পিউরিটি পলিউশন। আপনাদের মধ্যে বিয়ে হলে তো মনে হয় আপনারা ছেলেদের অনেক কিছু দেন, বুঝছেন, আর আমাদের মধ্যে তো তা দেয়া নেই, আমাদের মধ্যে মনে করেন দেয়া নেই। এর জন্য ছেলেটা বলছে আমরা বেদে, আমরা কিছু দিতে পারবো না, গরিব, আমরা টাকা চাইয়ে খাই, রাস্তাঘাটে চলে ফিরে খাই, তার জন্য ছেলে থুয়ে আর গৃহস্থর মেয়ে বিয়ে করে চলে গেছে। তার বাবা মা মাইনে নেয়নি, বলেন আমরা বেদেনি বিয়ে করাবো না। আপনার বিয়ে হয়েছে? আর তারপরে না। আপনার বিয়ে হয়নি? না, আমার বিয়ে হইতে একটা মেয়ে আছে। আপনি কি করেন? আমি এই যে কৈটলি টেকা চাই, আর টাকা কি চান? করব? আর কিছু কাজ জানেন নাকি শুধু এটাই করেন? জানি শিঙে লাগাই, পোকা ফেলাই, কিন্তু অর্ডার তো এখন এতটা চল নাই, এর লিগে এটা। আচ্ছা, এই যে সিঙ্গা লাগান, ফুকা দেন, এগুলোতে কোনো কাজ হয়? হ্যাঁ, মনে করেন ধরুন 10টা রুগী দেখি, 5টা ভালো হয়, 5টা ভালো হয় না। মনে করেন যে একটু উপকার পায় সে মনে করে আমাদের নাম বলে যে বেদেনির হাতে কাজ করে আর আমরা উপকার পাইছি। উসিলা, আমরা লাগাবো ভালো করার মালিক আল্লাহ, আমরা হলাম উসিলা। তার মানে আন্দাজে টোটকা চিকিৎসা এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করেন আমরা লেখাপড়া জানি না কিছু না, মূর্খ মানুষ, তাই আমরা এইসব কাজ করি, তাতে আল্লাহ উপকার করে, এর জন্য একটা বিশ্বাস মানুষের। কিন্তু কখনো মনে হয় না যে টোটকা চিকিৎসায় মানুষ মারা পর্যন্ত যেতে পারে? না না, সেটা হয়েছে, এটা হয়েছে আল্লাহর হাতের কথা। তার যদি আমার হাতে মৃত্যু থাকে, আমার হাতে যদি সে মৃত্যু থাকে, তার মৃত্যু হইব, আর আমার হাতে যদি তার মৃত্যু না থাকে তাহলে তার মৃত্যু হয় না। আপনি জানছেন যে আমার এখানে মৃত্যু হইব? ওরা নিজেদের জীবন ছেড়ে দিয়েছে। আমি জানি ওদের 9টি শাখাও রয়েছে, এবং আমরা ভাবি যে সবাই সাপুরে, সবাই তো আর সাপুরে না। কেউ বৈদ্য, কেউ সাপুরে, কেউ নানা রকম জিনিস বিক্রি করে, শানদার অনেক কিছু আছে ওদের মধ্যে। তবে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি এটার উত্তর যদি দেই এইভাবে, যেমন আমি ছোটোবেলায়, আমি নিবিজ্ঞানী হওয়ার আগে আমি ছোটোবেলায় গ্রামে মানুষ হয়েছি। তখন এটা এখন থেকে 70-60 বছর আগের কথা বলছি। তখন কিন্তু ওই যে নৌকায় থাকতো, এই ওনারা নৌকায় থাকতেন, এবং বর্ষার সময় বিশেষ করে গ্রামের নারীরা উদ্গ্রীব হয়ে থাকতো যে কখন বেদেরা আসবেন। তার অন্যতম আকর্ষণ ছিল যে শাড়ি, চুড়ি, গয়না, শাড়ি, এগুলি নিয়ে আসতেন। তার সাথে আরেকটা যুক্ত ছিল, তারা ফোক হিলার হিসেবে বা তারা চিকিৎসক হিসেবে তারা কাজ করতেন। যেমন তার মধ্যে ছিল এই ছোটোখাটো জিনিস, যেমন ওই যে দাঁতের দেওয়া, পোক ফেলা। তারপরে আরেকটা ব্যাপার আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিঙ্গা দেওয়াটা আমি নিজে দেখেছি। এবং তারা বলতো যে, এবং আমাদের গ্রামের লোকেরা তখন বিশ্বাস করতো, এখনও করে অনেকে, যে ওই ছুরি দিয়ে কেটে কেটে ওই ব্যাড ব্লাড যেটাকে বলে, রক্তগুলিকে বের করে নিয়ে আসা। তাতে নাকি না, সাপে কাটার ব্যাপারটা তো আছেই, সেটাও কিন্তু একটা মানুষ, অনেকে বাচ্চা মরে গেছে সাপের দংশনে, কিন্তু তারপরেও কিন্তু কবর থেকে তুলে তাদের বিশ্বাস মানুষের ছিল যে তারা একজন বেদে যদি আসেন ভালো করতে পারবেন। এই ধরনের কিন্তু ঘটনা আমি দেখেছি। আমার এক প্রাইমারি স্কুলের শিক্ষক, তার ছেলে মারা গেছে, ছোট ছেলে, যে সাপে কেটেছিল, পরে তাকে কবর দেওয়া হয়েছে, তারপর কবর থেকে তুলে কিন্তু তাকে বাঁচাতে পারেনি আর কি। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। মানে মানুষের বিশ্বাসটা ওনাদের প্রতি চিকিৎসক হিসেবে সেই সময় গ্রামীণ সমাজে ছিল। সেই সময় তো ডাক্তার ছিল না, এবং তারা কিন্তু অনেকটা সার্ভিস, আমি বলবো যে তারা একটা পজিটিভ বা ইতিবাচক ভূমিকা তারা পালন করত। তখন আমি যখন বলছি, তখন কিন্তু নারীদের জন্য কিন্তু ঘরের বাইরে যাওয়াটা ছিলই না, এবং ওনারাই ছিলেন বাইরের একটা সোর্স। সিঙে লাগান ভালো, আমাদের নবী সাহেব সিঙে দেশে দেখে হাদিসি পাইছে দেখে এর লেগে আমাদের জাত গোষ্ঠী এই সিঙে চলদা বাইরেছে। যেমন দাঁতের পোকা, চোখের পোকা, সিঙে বাতে রসে মানুষরে ভার করলে এই সিঙেটা দিলে কিছু লোকে উপকার পায় আর কিছু লোকে পায়ও না। আমি আপনার জীবনের গল্প শুনি।
আমাদের জীবনটা এই যে ধরেন আমরা দেখছি 12 বছর সাবল্য হয়ে আমার মা কষ্ট করছে, বাপে বিয়া করছে, মায় কষ্ট করছে, আনছে দিন আনছে গ্যারাম করে ওই আমরা খাইছি। লেখাপড়া করতে চাইলে টাকার লিগে দিতে পারিনি আমাকে, কইছে ওভাবে সংসার কেমনে লেখাপড়া করাইমু। তো ওইভাবে 12 বছর সাবাল্য কইলে বিয়া দিছে। বিয়া দেওয়ার পর মানে আপনাদের সমাজে 12 বছর হলেই মেয়েদের বিয়ে হয়ে যায়? সাবাল্য খাওয়ার সাথে বাপ মায় বিয়া দিয়ে দেয়। বিয়া হলে বাচ্চা কাচ্চা হলে কত স্বামীতে ভালো পায় না, গ্রাম যখন ভালো হয় স্বামীতেও ভালো পায়, আর গ্রামে যখন একটু ঠসমিস হয় স্বামীতে বকা দেয় যে গ্রামে যাই কম পাও কেন। মানে আপনাদের ইনকামের উপর আপনাদের সুখ নির্ভর করে স্বামীর কাছে। সেখন আমরা কৈটলি মানুষের কাছে টাকা চাই, যার ভালো লাগে 2 টাকা 5 টাকা 10 টাকা দে, কেউ না দেয়। এটি আপনাদের বংশ পরম্পরার প্রথা যে মেয়েরা কাজ করবে, ছেলেরা মেয়েদের কাছ থেকে নিয়ে চলবে, কিন্তু কখনো কি মনে হয়নি যে ওদের পাশে এসে দাঁড়ানো দরকার? ওরা যেটা বলে যে স্বামীরা হচ্ছে সব কিছু নিয়ে নেয়, স্বামীরা খারাপ এরকম বলছে, কখনো মনে হয়নি? সবাই তো সবার হাজব্যান্ড এক না, সবার হাজব্যান্ড এক না। কারোর হাজব্যান্ড আছে ভালো, কারোর হাজব্যান্ড আছে খারাপ, জুয়া খেলে, কারোর হাজব্যান্ড আছে জুয়া খেলে না, যে টাকাটা দেখে ওটা সংসারের পিছনে রাখা দিলে একটা বছর শেষে একটা জিনিস বানা দিল, কি একটা লাখে ফুল বানা দিল, কি 1-2টা শাড়ি কিনে দিল, ঠিক আছে, কেউ খারাপ কেউ ভালো। আমার অনেক আশা ছিল ছোটকালে যে লেখাপড়া করব, করব, বড় হব, নিজের পা নিজে দাঁড়াবো, চাকরি করব, সেই আশা আর পূর্ণ হলো না। টাকা পয়সা নাই, কিছু নেই, গরিব মানুষ, সেই আশা আর পূর্ণ হলো না। আপনিও কি বাক্স নিয়ে ঝাঁপিয়ে নিয়ে মানুষকে সাপের ভয় দেখিয়ে টাকা নেন? আচ্ছা, আপনাদের একটা ভাষা আছে যেটা ঠাড় ভাষা বলে, তাই না? একটু ওই ভাষায় কথা শুনি আপনাদের। কে শোনাবেন আমাকে? হ্যাঁ বলেন। বতুন ঝতা খুমটইস না, নতিনদের খান ভাই থেকে ঝতা খুমটইস না, নিটুক তোদের শালি এলেই ঝি খুমটো বনে। আচ্ছা, এই ঠাড় ভাষা এটা কি আমি যতদূর জানি 1638 খ্রিস্টাব্দে রাজা বল্লাল বোধহয় এদেশের থেকে ওই দেশ থেকে এদেশে আসার সময় এই বেদে বা বেদিনী সম্প্রদায় তার সাথে এসেছিলেন, এবং এই যে ঠাড় ভাষাটা অনেকে বলেন, আমি যতটুকু পড়েছি যে আরাকান ভাষার সাথে মিল আছে। হতে পারে, কারণ আমি একজন নৃবিজ্ঞানী তো বটে, তারপরে আমি লিঙ্গুইস্ট বা ভাষাবিদ। তা আমি অবশ্য ওইভাবে সাউন্ডগুলি যদি শুনতাম বা আমি একটু পড়াশোনা করলে আমি বুঝতে পারতাম ডেফিনেটলি, কারণ যেখান থেকে তারা এসেছেন এই দেশে, তাদের ভাষা তো এখানে নিয়ে আসবে। আপনার জীবনের গল্প বলেন। আমার জীবনের কাহিনী, আমার মা বাপরে অনেক ভালোবাসি, কিন্তু আমার মা বাপ অনেক কষ্ট করে বড় করছে আর কি, অনেক কষ্ট করে বড় করছে। বড় করণে অনেক একটু আর কি 12 বছর হওয়ার সাথেই বিয়ে দিয়ে দিয়েছে। মানে স্বামীতেও ভালোবাসে না, শাশুড়িতেও ভালোবাসে না, যত কামাই করি অনেক টাকা যদি দেয় তা ভালোবাসে না, কোনো শাশুড়িরও মন পাই না কি স্বামীরও মন পাই না। আপনি সাপের ভয় দেখিয়ে টাকা নেন? হ্যাঁ। সাপ আছে আসলে সত্যিকারে আপনাদের কাছে? জি নাই, বা খালি বাটা নিয়ে চাই, কিন্তু মানুষ ধরে ফেলে না। সাপ দিয়ে যদি দেখায় তাহলে ওনারা যদি ভয় পায় একটু হয়, তার জন্য আমরা সাপ দিয়ে ভয় দেখাই না। আমাদেরও জানের একটা ভয় আছে, মনে করেন পাবলিকে যে সাপটা দেখাবো, আমাদের একটা জানের ভয় নেই। পাবলিকে যদি আমাদের পিটায়, তো তার জন্য আমরা খালি ডিপ বানিয়ে তাদের কাছে যদি আমরা টাকা চাই, তারাই এমনি ডোরায়, মনে করেন কত লোক আছে মনে চিক্কি দিয়ে এলাকা ছাড়ে, আর কতটা যারা সাবাইসা আছে তারা যারা জানে তারা বলে না রে এটার মধ্যে ডিব্বা, শুধু সাপ নেই, ওরা গরিব মানুষ, ওরা চাই চিনতে খায়, বুঝছেন? এই হচ্ছে আমাদের কাহিনী। আর সাপ দেখাইলে তো মানুষ মনে করেন ওই পাবলিক আর মায়ের খাইয়ে কেন গাড়িগুলো তো চলে, গাড়িগুলো চলে, মধ্যে যদি সাপ দিয়ে ভয় পাই কোনো গাড়ির তলেও পড়তে পারে, কেন আমাদের কারণে একজন মানুষের জীবন হারাবে আমরা চাই না। আপনারা এত সুন্দর করে সেজেগুজে এসেছেন, আমি জানি আপনারা অনেক নাচ জানেন, গান জানেন। আপনাদের সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে যখন বিয়ে টিয়ে হয়, বিয়ের উৎসব হয়, তখন অনেক রকম আপনারা গান নাচ করেন। একটা গান নাচ শোনাবেন কি, দেখাবেন কি? কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল, সারাটি জীবন ধরে পেতে হয় তবু সেই ভুলের মাসুল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। বাহ, চমৎকার। আপনারা কি মনে করেন যে আসলে আপনাদের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল? এত সুন্দর করে সাজগোজ করছেন, আপনাদেরকে দেখে মনে হচ্ছে জীবন খুব আনন্দে
থাকতে চান আপনারা? এইটা সত্যি, আমরা ভালোবাসা চাইলেও পাই না, কারণ একজনকে ভালোবাসলে আরেকজনকে পাইতে হয়। কারণ সে আপনার সম্প্রদায়ের বাইরে বলে। সে আমার সম্প্রদায়ের বাইরে, সে আমাকে পছন্দ করে না, কিন্তু আমি তাকে পছন্দ করি, তার জন্য। আমার বিয়ে হয়নি, আশা করি যে ভালো যা বিয়ে হবে। বাবা মার সুখ ছিল যে বিয়ে দেবে ভালো জায়গায়, কিন্তু এখনো বিয়ে হয় নাই। তা আপনাদের সম্প্রদায় না বলেছেন 12 বছর হলেই বিয়ে হয়ে যায়? যার মনে করেন সাবার লোক হয়ে গেছে তাকে মনে করেন বিয়ে দিয়ে দেয়, আর যে মনে করেন সাবার লোক না হয়েছে সেই মেয়ের বিয়ে দেয়। আমি আপনাদের আরও অনেক গল্প শুনবো, কিন্তু এবং আমি শামসুল আরিফিন আপনার কাছ থেকেও বেদে বা বেদিনী সম্প্রদায় সম্পর্কে জানতে চাইবো। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। ফিরে এলাম যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। আছি বেদে বেদেনীদের সাথে, যাদেরকে আমরা দূর থেকে চিনতাম, মনে হতো সাপের খেলা দেখায়, নৌকা করে ঘুরে বেড়ায়। আসলে কি তারা নৌকা করে শুধু ঘুরে বেড়ায়? আসলে কি এত ভ্রাম্যমান তাদের জীবন? যাচ্ছি তাদের কাছে। আপনি কিছু বলতে চাইছিলেন, বলুন। এই যে টাকা চাই আমরা, যে অনেক লোক আর কি অনেক কথা বলে, খারাপ ভালো দুটোটা মিলেই বলে। একটা দোকানে যেমন আমি টাকা তুলতে গেলাম, সেখানে ওই লোকটা কইলো আমার আর কি একটা খারাপ ওই একটা কথা কইছে, হাত ধরে টান দিতে চাওয়ানো, ওনারতে আমি টাকা না লেই। তাই তো আমি ভাবলাম আমরা বাইদে বলে নাকি আমার হাত ধরে টান দিলাম, উনি কথাটা বললো আমরা মূর্খ মানুষ, লেখাপড়া জানি না বলে তার জন্যই কথা বললো। আর নৌকা চলি, নৌকাটা তো এমন নাই, আমরা যেখানে পাই, যেখানে আর কি রাত সেখানেই আমাদের কাজ, যেখানে রাত সেখানেই কাত। মানে এখনও কি আপনারা এরকম ভ্রাম্যমান জীবনযাপন করেন, যাযাবরের মতো এক জায়গা থেকে আরেক জায়গা, নাকি আপনাদের আসলে নির্দিষ্ট জায়গা আছে থাকার? না, এই যখন আমরা মনে করেন আগে এরকম মনে করেন এখানে 10 দিন রয়েছি, ওইখানে 5 দিন রয়েছি, এখন মনে করেন ঢাকা শহর আইসে আমরা মনে করেন আমাদের ময়মুরব্বী আজকাল 30 থেকে 35 বছর ধরে একখানে আমরা বাস করি। এখন আমরা জায়গায় জায়গায় দৌড়ই না, এখান থেকেই আমরা নিজেরা ব্যবসা বাণিজ্য করে খাই। মনে আশা আছে জাল্লা বাচ্চা কাচ্চা দেশে বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয়েছে, যে নৌকা নিয়ে আগে চলতেন, এখন কি আর নৌকা নিয়ে চলেন না? সেরকম নৌকা ছাড়া হয়েছে অনেক বছর আগে। মনে করেন আগে নৌকা খাল বিল আছিল বেশি রকম, এখন আর কি তাবু বেঁধে থাকেন। হ্যাঁ, এখন তার খাল বিল নাই, মনে খাল বিলে সুলিশ হয়ে গেছে, আটকে দিছে, এর জন্য এখন আমরা। কিন্তু আমি যতদূর জানি অনেক বেদে বা বেদেনী মুদির দোকান দিচ্ছে বা অন্যরকম ব্যবসার দিকে চলে যাচ্ছে, যেহেতু আপনাদের ঝাড়ফুঁক বা সিঙ্গা ফুকাতে খুব বেশি আর ইনকাম হচ্ছে না, তাই এখনকার মানুষের পরিবর্তন হতে চলছে, দেখতেছে যে আমাদের এই ব্যবসা চলতেছে না, বুঝছেন? তখনকার মানুষ বড় আশায় আছে যে আল্লাহ আমরা কিভাবে ছেলে পেলে মানুষ করাবো, আমরা একটু সম্পত্তি করব, জায়গা জমিন করব, একটু ঘর বাড়ি করব, বাচ্চা কাচ্চা। আমরা মনে করেন কষ্টের দিন গেছে আমাদের ছেলে পেলে, তখন আল্লাহ কষ্ট যাতে দিন না যা সেই পরিবেশে মানুষ বংশ পরম্পরায় প্রথাকে ধরে রাখতে চান, কিন্তু আপনারা যারা এখন আছেন, যারা বিয়ে করছেন বা যাদের সন্তান হচ্ছে, তারা কি চান আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনা করুক? না, হ্যাঁ এটা চাই, যা আমরা জীবনে যত কষ্ট করে আইছি আমার ছেলে পেলে এরকম যখন কষ্ট না করে, তাদের একটু লেখাপড়া করাতে চাই, একটু চাকরি বাকরি করতে চাই, আমাদের বেদের ব্যবসা তারা যেমন না করে, এই আশায় আছি। মানে আপনারাই চান না যে আপনাদের ভবিষ্যতের প্রজন্ম বা মানে ছেলেমেয়েরা এই বেদের পেশাতে থাকুক, তাই কি? এখন সেটা বলতাছি, শীতানে মাথা দিলেও ভাবি যে আল্লাহ আমরা এইসব ব্যবসা করছি, আমাদের মানুষে ভালো বলে খারাপ বলে, গাইল দেয়, মন্দ কয়, চোর থাবা মারে, তো এইসব ব্যবসা যাতে আমার ছেলে পেলে না করে, আমরা ছেলে পেলে একটু লেখাপড়া করি, মনে ধর যদি রিক্সা চালায় খায় তা ভালো আছে, যাতে বাইদের ব্যবসাটা না করে। বাইদের ব্যবসা মানুষ আমাদের গালি দেয়, চোর মারে, কেউ ভালো বলে খারাপ বলে, এইটা যাতে আল্লাহ ভবিষ্যতে বাচ্চা কাচ্চা যাতে না হয়। আপনি আপনার ভালোবাসাকে হারিয়েছেন, আপনার যে ছেলেটাকে আপনি পছন্দ করতেন শুধু বেদেনী বলে, আর ছেলেটা আপনাকে ছেড়ে চলে গেছে। আপনার কি মনে হয় যদি আপনার যখন বিয়ে হবে ভবিষ্যতে, তখন আপনার ছেলে মেয়ে যখন হবে, তখন তাকে বেদে বা বেদেনী করবেন? না। কেন? তাদের লেখাপড়া করাবো, নিজের পা নিজেদের দাঁড় করাবো। আমরা তো অনেক দুঃখ পাইছি, তাদের কি দুঃখ বড় করা যায়? তার জন্য আমি একটু শামসুল আরিফিন আপনার কাছে জানতে চাই, এই মেয়েটাকে ছেড়ে চলে গেছে বা ওনারা বলছেন যে মানুষ তাদেরকে অচ্যুত করে, আসলে বেদে বেদেনী ওদের সূত্রটা কোত্থেকে আসলো, কি বলবেন? আসলে ব্যাপারটা হয়েছে কি, এই যে গ্রুপটা বা এই যে বেদেদের একটা বিষয় কিন্তু জানা দরকার, এরা কারা। এবং আরেকটা ব্যাপার আছে, হিস্টোরিক্যালি যে সেন্সাস রিপোর্টে আমরা দেখেছি যে ওরা হলো, ওদেরকে বলা হয়েছে যাযাবর শ্রেণী। এখনও পর্যন্ত যারা বেদে নিয়ে কাজ করেছে, যেমন ওদের চেহারা দেখেই
বলে যে, এবং ওরা কিন্তু তাদের কিন্তু ওই অর্থে রাষ্ট্র নেই, তারা যে কোনো জায়গায় কিন্তু চলে যায়। এখনও পর্যন্ত যেমন আমাকে বলছিল যে একজন যিনি এক্সপার্ট এই ইয়েতে, যে তারা ওই একটা সময়ে, আমি এক সিজনটা মনে নেই, একটা সময়ে তারা উত্তরপ্রদেশে চলে যায় এবং তাদের এই ব্যবসাটা নিয়ে, ফলে তারা এই যে এক ধরনের যাযাবর, এবং আগে নৌকায় ঘুরতো, এখন তো হলো পানি নেই, ওই খাল বিল যেটা কমে গেছে, যার ফলে কিন্তু তারা কিন্তু অনেকেই ডাঙ্গায় থাকে। আচ্ছা, আপনি বললেন ওদের কোনো রাষ্ট্র নেই, আপনাদের ভোটার আইডি কার্ড আছে না? হ্যাঁ আছে, কিন্তু বাংলাদেশই তো এখন তাদের না, রাষ্ট্র। রাষ্ট্র ঠিকই আছে, কিন্তু এখানে আপনি কগনিটিভ লেভেলে বা অবধারণার দিক থেকে যদি দেখেন, তারা কিন্তু ওইভাবে চিন্তা করে না, যাযাবর, তারা যে কোনো জায়গায় চলে যেতে পারে। এবং এরা তো বলছে যে মোবাইল, এটা একটা দিক। হিস্টোরিক্যালি এখন যেহেতু রাষ্ট্র চেঞ্জ হচ্ছে এবং রাষ্ট্রের ফলে এদেরও কিন্তু জীবনযাত্রা চেঞ্জ হচ্ছে, যেমন অনেকেই বলছে আমার ছেলে মেয়েদেরকে আমি পড়াবো, কিন্তু পড়ানোর জন্য যে ক্ষেত্র, সেটা যেমন এখানে আমি আরেকটা কনসেপ্ট এখানে বলতে চাই, যেমন তাদেরকে, আপনারা আমাকে ক্ষমা করবেন, যেমন আপনাদেরকে যেমন অচ্ছুত মনে করে, যে আপনার যার জন্য ওই যে ওনার যে বলছে যে আমি যাকে ভালোবাসতাম তাকে পাইনি, তার কারণ হলো যে একটা বাঙালি ছেলে প্রেম করলো, কিন্তু সে হয়তো প্রেম করেছে খুব ভালো মন দিয়ে, কিন্তু তার পরিবার তাকে অ্যাকসেপ্ট করবে না বা তাকে গ্রহণ করবে না, কারণ এখনও তার যে জন্ম, যে তার যে বার্থ, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের সমাজে, এখনও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। এবং ওনারা মানে বংশ পরম্পরার প্রথাকে খুব বিশ্বাস করেন, যেমন ছেলে বসে বসে খাবে, মেয়ে ইনকাম করে নিয়ে আসবে, এটা কিন্তু ওনাদের মধ্যে ঢুকে গেছে এবং ওনারা বিশ্বাস করেন যে এটাই ওনাদের করতে হবে। সেটা আছে, কিন্তু তারপরেও যদি বিকল্প কোনো দেওয়া যায়, সুযোগ করা যায়। কিন্তু এখন ব্যাপার হলো, আমি যদি বলি, যেমন এই যে বেদেদের সন্তানরা এখন স্কুলে পাঠাচ্ছে, প্রাইমারি স্কুলে, সেখানে টিচাররাও কিন্তু তাদেরকে খুব ভালোভাবে দেখছে না। যেমন যেটা আপনাদের কেউ কোনো পড়াশোনার সাথে কেউ জড়িত আছেন আপনাদের এখানে, বা আপনাদের ছেলেমেয়েরা কেউ? না, এখানে আমরা মনে করেন যারা আছি কেউ পড়াশোনা করে নেই। এর পিছনে যেটা কারণটা হলো যে, হ্যাঁ, এদের যে আগ্রহ আছে সেটা ঠিক আছে, কিন্তু স্কুলে গেলে এমনকি আমাদের শিক্ষকরাও কিন্তু ওইভাবে, যেটা ওই দলিতদের ক্ষেত্রে, যেটা যে আনটাচেবলস, তাদের ক্ষেত্রেও কিন্তু ওই যে সুইপার, তাদের বাচ্চাকে দিয়ে কিন্তু এখনও টিচাররা যে ল্যাট্রিন পরিষ্কার করানো হয়, এই যে ধারণাগুলো, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এগুলিকে ভাঙতে বেশ সময় লাগবে। এখন যেটা হলো যে, আপনি দেখুন, আপনি নিজেও জানেন যে হ্যাঁ, এরা অনেকেই, যেমন অনেক ছেলে কিন্তু বেদে মেয়েদেরকে ভালো, তারা কিন্তু অনেক ভালো, আপনি যে বললেন ওরা খুব সুন্দরী, আসলে সুন্দরী, এবং ওদের মধ্যে কিন্তু একটা ভালো আছে যে কেয়ারিং, যেটা হলো যে মায়া মমতা, মানুষ তো মানুষ, সব মানুষের মধ্যে এটা আছে, তাদের মধ্যে আছে। কিন্তু ওই যে যখন বিয়ে এমনি ঘুরবে, ঠিক আছে, কিন্তু বিয়ে করতে গেলেই তখন বলবে যে ওর বংশ ভালো না, সে বেদে। এবং এখন একটা জিনিস দেখতে হবে যে এরা তো মার্জিনাল গ্রুপ, এরা কিন্তু আমাদের বাংলাদেশের গ্রামের সমাজে কিন্তু তারা কিন্তু বহিরাগত এক অর্থে, কিন্তু তারা মার্জিনাল, বা যেটাকে বলছে যে ওরা প্রান্তিক একটা জনগোষ্ঠী, এবং তাদেরকে অ্যাকসেপ্ট করা এটা কিন্তু খুব ডিফিকাল্ট, রিকগনাইজ করা। এবং এই প্রেক্ষাপটে এটার সাথে কিন্তু যুক্ত যে ভারতে যেটা আছে, সেটা হলো যেটাকে জাতি বর্ণ প্রথা, এবং আমি এই ব্যাপারে কিন্তু গবেষণা করেছি, এবং আমার কাছে মনে হচ্ছে পিউরিটি পলিউশন, যেটা ইংরেজিতে বলে, বাংলা বলে অচ্ছুত, সূচি অসুচি বোধ, এখনও তাদেরকে মনে করা হয় যে তারা শৌচ না, তারা পিওর গ্রুপ না, তারা রাদার পলিউটেড। এটা কি আপনাদের মনে ক্ষোভ তৈরি করে, রাগ তৈরি করে, যে আপনাদেরকে বেদেনি বলতে আমরা অন্যরকম বুঝি, বা ভালোবাসার মানুষটি ছেড়ে চলে যায়, বা আপনারা যাই কিছু কামাই করেন না কেন সেটি বংশ পরম্পরার প্রথা হিসেবে স্বামী নিয়ে যাবে, বা আপনাদের জীবনটা এভাবেই যাবে, এটা কি কখনো রাগ তৈরি করে, ক্ষোভ তৈরি করে? রাগ তো অনেকই হয়, এরকম জিনিসটা যার জীবনে ঘটবে তারই তো রাগ হবে, তার জন্য আমার অনেকটাই রাগ হয়, কিন্তু রাগ হলে কার সপিয়ে করা যায়। আমরা টাকা তুলতে গেলে কতজনই তো কত কিছু বলে, গালমুনো দিয়ে দেয়, আবার কতজনে ভালো কয়, আবার কতজন কত কিছুই বলে। আমরা সেই জন্য এই ব্যবসা করি, আবার সিঙ্গা লাগায় কতজনে পোকা ফেলা। রাগ হয় না, দুঃখ হয় না যে আপনাদের দিকে মানুষজন বেদেনি কেমন একটা, উনি বলছে যে অচ্ছুত বা একটা অসুচি ভাবে? বেদেনি বললে তো আমাদের কষ্ট হয়, বেদেনি বলে কত খারাপ ভাষা গাল দেয়, তারপর বকা দেয়, কত কিছুই তো করে। যেমন আমি একটু বলি আপনাকে, সাভারের ইঞ্জিনিয়ার, তিনি কিন্তু চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন ওই উনি কিন্তু বেদে উনি
পাবলিক ইঞ্জিনিয়ারিংয়ে চিফ ইঞ্জিনিয়ার হয়েছিলেন। তার যে সমস্যা সম্প্রদায় থেকে বের হয়ে শুনি পড়াশোনা করে তার বাবা ওইভাবে প্রতিষ্ঠিত হয়েছেন সাভার থেকে, আমি ওনার কেসটা জানি। এবং সবচেয়ে দুঃখজনক হলো দেখুন যে বার্থ কত গুরুত্বপূর্ণ আমাদের দেশে। তার এক মেয়ে ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে মাস্টার্স ডিগ্রি, বিয়ে দিতে পারছেন না, বা ছেলে ইঞ্জিনিয়ার, তারপরে তার বাধ্য হয়ে কিন্তু ইমিগ্রেট করেছে, বাইরের দেশে চলে গেছে। এই যে সমস্যাটা আপনি দেখুন, লেখাপড়া করলেও বা বড় একটা প্রফেশনে গেলেও এটা থেকে যাচ্ছে। তবে হ্যাঁ, যদি তাদের সংখ্যা যদি বেশি হয় বা রাষ্ট্র যদি এখন এগিয়ে আসে যে তাদের বাচ্চাদেরকে লেখাপড়া করাবো, বা যেভাবে খামাখা মানুষকে ভয় দেখিয়ে টাকা নেওয়া, এবং খুব বেশি টাকা ওনারা পান না, ওনার সারাদিনে আজকে ইনকাম হচ্ছে 4 টাকা, ওনার এরকমই বোধ হয় 4 টাকা 10 টাকা এরকম সারাদিনের ইনকামই হয়। তাই এই পেশার থেকে বের হয়ে বরং এটা তো অনেকটা ভিক্ষাবৃত্তি হয়ে যাচ্ছে, বের হয়ে যদি ভালো কিছু করতে পারা যায়, এবং আপনারাও সেই উদ্যোগ নেন না কেন? বংশ পরম্পরায় প্রথা ঠিকই আছে, কিন্তু এটা তো আসলে সারাদিনে 4 টাকা 10 টাকায় কতটা ইনকাম না। এখন ব্যাপারে ওদের তো কোনো বাধ্য হয়ে তারা এটা করছে, কারণ তারা যে নিজেরাও কিন্তু করতে চায় না, যে সাপ দেখে মানুষকে জোর করে সেটা করতে চায় না। কিন্তু বিকল্প কোথায়? আপনি তো তাকে চাকরি দেবেন না। যখনই যেমন একটা হলো যে আমি জানি না গার্মেন্টসে কত বেদে মেয়েরা কাজ করছে এখন, আমার ধারণা গার্মেন্টসে চাকরি করতে গিয়ে জিজ্ঞেস করে যে কোথা থেকে, যখনই শুনবে যে বেদে, তখন হয়তো গার্মেন্টস তাকে নেবে না। আমি আপনাদের ধর্ম সম্পর্কে একটু জানতে চাই। আমি যতদূর জানি আপনাদের অনেকে ইসলাম ধর্মে দীক্ষিত, কিন্তু আপনারা পূজাও করে থাকেন। ওই আর কি, যারা করে তারা হিন্দু, আর আমাদের ইসলাম ধর্ম যারা আছে তারা পূজার নাম মুখেই নেয় না। যেমন আমরা বাকিরা যারা আপনি বলছিলেন গৃহস্থর জীবন যাপন করি, তারা যেমন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ, তেমনি আপনাদেরও তাই আর কি। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পেশা পরিবর্তন, যেটি শামসুল আরিফিন বললেন যে এখন আমরা আসলে সমাজে আপনাদেরকে অচ্যুত হিসেবে দেখি বলে যারা মানে পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হতে চান তাদেরও একটা বাধা তৈরি হয়। আমি জানি আপনি আসলে পেশা পরিবর্তন করেছেন, আপনি নিজে এখন আছেন কোথায়? আমি বেদে জন্ম নিছি, কিন্তু আমি তো ডান্স করি, আমি ডান্স একটা কোরিওগ্রাফার, কিন্তু আমি অনুষ্ঠান করি, অনুষ্ঠান করে যা পাই আমার ওয়েফ আছে বাসায়, সেও কাজ করে তাদের মতনই, সে আবার শিঙা লাগায়, এই কাজই করে। আমার পিছিয়ে বেগিন নাই, নাহলে আমি আজকে ভালো একটা ডান্সার, আমি ফিল্মের ভালো একটা ডান্স ডিরেক্টর হতে পারতাম। আপনি পেশা পরিবর্তন করলেন কেন? মানে আপনারা তো ছেলেরাই দেখা যায় যে বংশ পরম্পরায় প্রথা ওনারা যেটি বলছেন যে মেনে নিতে বাধ্য হচ্ছেন, সেই অনুযায়ী ছেলেরা বসে ঘর কন্যা কাজ করে আর মেয়েরা বাইরে থেকে কাজ মানে ইনকাম করে আসে। বাসায় ইনকাম হচ্ছিল না বলে আপনি আসলে গেলেন, নাকি নাচের প্রতি আগ্রহ ছিল বলে? না, আমার নাচের ভিতরে আগ্রহ ছিল, তারপরে আবার আমি চাকরি করতাম আমাদের ওই যে করিমালায় ব্যস্তাম এটা আমি, কিন্তু সব ছেলেরা এক না, সব ছেলেরা বসে থাকে না, কিন্তু আমি আমার কাজ করতাম। 3টা বছর আমি কাজ করছি, আমাদের করিমালা বেচছি, এটা পরে নাচও করছি, এটা বেচছি। পরে দেখলাম যে আমি নিজের কাছে শরম লাগে, আমি বাইরে মেয়েদের সাথে চলি, ছেলেদের সাথে চলি, আবার বাসায় আসি, কিভাবে এটা এমন হয়, মানে এটা আমি অনেক ভাবছি। ভাবার পরে আমার এই মানে ব্যবসা ছেড়ে দিছি, ছেড়ে দিয়া তাদের সাথে আমার 10টা বছর দিলে তাদের সাথে আমার একটা অ্যাডজাস্ট নেই, আমি আলাদা আমাদের লাইনে চলে গেছি, নাচের লাইনে। বেদে সম্প্রদায় থেকে আপনি একটু সরে গেছেন? হ্যাঁ, সরে গেছি। আমি ডান্স করি, গায়ের। কেন সরে গেছেন? কারণ আপনি নিজে ইনকাম করা শুরু করেছিলেন, সেজন্য সরে গেছেন? সেজন্য সরে গেছি। আর এটা আমার মানে নিজের কাছে আমার একটু খারাপ লাগে, যেটা আমার করিমালা বেশি। আবার আর কোনটা খারাপ লাগে? আপনি নিজে ইনকাম করা শুরু করেছেন সেটা খারাপ লাগে, না বেদের সম্প্রদায়ের আপনি একজন সেটা খারাপ লাগে? না, ওই যে আমি বেচলে আবার আমার যাদের সাথে ডান্স করতাম তারা পাশে দুইজন আসে দেখে, ওইটাই আমার মানে খারাপ লাগতো বলে আমি এটা ছেড়ে দিছি, এই কারণে আমি এটা করতাম না। কিন্তু আপনি কি আপনার পরিচিতি যেটা হলো আপনি বেদে, সেটা কি আপনি লুকাতে চাচ্ছেন? মানে আপনি কি মনে করেন এটা লজ্জা? তো আমার লুকানো হয় না, আমাদের এলাকা সবাই জানে, কিন্তু বাইরে তো কেউ আমরা জানে না আমি এটা। আচ্ছা, আমি ডান্স করি তো সবাই জানে যে আমি বড় ধরনের একটা ডান্সার, এটাই আমাকে চিনে সবাই। উনি বললেন যে আপনারা বলছিলেন যে সব ছেলেরা এক, কিন্তু উনি বলছেন যে উনি নিজে আসলে প্রথম থেকে চেষ্টা করেছেন পরিবারকে সাহায্য করার জন্য। তো বেদে সমাজের যে চিরাচরিত ধারণা যে মেয়েরাই শুধুমাত্র অর্থ উপার্জন করবে, ছেলেরা বসে বসে খাবে, শুধুমাত্র ঘরকন্যা করবে, সেখান থেকেও তো বোধহয় পরিবর্তন আসছে নাকি? হ্যাঁ, এখনকার যে জমানা পড়ছে আমাদের ছেলেপেলেরা এখন অনেকজন পরিবর্তন হওয়ার চেষ্টা করছে। এই যে আমাদের মানুষে বেদে বলে একটা ডাক দেয়, আমাদের মন থেকে অনেক খারাপ লাগে, ছেলেপেলেরা খুব খারাপ মনে করে, তার জন্য। আচ্ছা, বললেন যে মানুষে বেদে বলে ডাক দিলে আপনার খারাপ লাগে, তাহলে কি বলে পরিচিত হতে চান? তখন আমরা পরিচিত মনে করেন আমরা
যে বলি যে আমরা বাসা ভাড়া যদি থাকি, আপনাদের পরিবেশে থাকি, তা আমাদের কেউ বলবে না যে আমরা বেদে, বুঝছেন? আমাদের তো ভাষা আমরা পরিবর্তন করি, ছেলে পেলে লেখাপড়া করাই, আমরা ওই পরিবেশে থাকি, তা আমাদের কেউ বলবে না যে আমরা বেদে। আমাদের যে এইসব পরিবেশে দেখলে যে না বলবে, সেও বলবে আমরা বেদে। আর আপনাদের পরিবেশে যদি থাকি, আমাদের কেউ জানতে পাবে না, কি কেউ বলতে পাবে না যে আমরা বেদে। কিন্তু বেদে জানলে কি আপনার বাসা ভাড়া দেবে না? বেদে জানলে আমাদের বাসা ভাড়া দেবে না, কিন্তু যদি আমরা আপনাদের বেদের পরিবেশে না যেয়ে আপনাদের মতন পরিবেশে যাই, আমাদের মানুষে বুঝতে পাবে না যে আমরা বেদে। আমি আপনাদের কাছে এটা প্রশ্ন করতে চাই, আপনি বললেন যে আপনারা যদি আমাদের এখানে এসে বাসা ভাড়া নেন বা আমাদের মতো করে পোশাক পরেন, তাহলে কেউ বুঝবে না। পোশাকে খুব বেশি আলাদা তফাৎ হওয়ার এখন আর কিছু নেই, কিন্তু আপনারা কেন চান যে আপনাদেরকে বুঝবেন না? আপনারা বেদে বা বেদেনী সম্প্রদায়, এটি আপনাদের কাছে কি এখন লজ্জাজনক কোনো বিষয় হয়ে দাঁড়িয়েছে? হ্যাঁ, এখন তো এটা আমাদের খুব খারাপ লাগে, আগে লাগতো না। এখনকারের মানুষ অনেক পরিবর্তন হয়েছে। এখন আমরা আশা করি যে আমরা এইসব ব্যবসার সাইডে দিয়ে আমরা মনে করেন একটু পরিবর্তন হতে দেয়। কোনো ভালো ভালো নামি দামি লোকের কাছে দাঁড়াইলে তারা বলে যে এরা বেদে, আমাদের দেখলে 2 হাত সরে যায়, আমাদের নিন্দা করে, ঘৃণা করে। সেইটা আমাদের মনে থেকে তিক্কা লাগে, জিজ লাগে। যা ছিলাম আমরা বেদে, এখন আমরা বেদে থেকে মনে করেন আমরা গৃহস্থর পরিবেশে আমরা চলাফেরা করতে চাই। এইটা আমাদের মনে থেকে আশা আছে, যা লাগে, যা করছি পৃথিবী, সেইটা সব ভুলে যাই, এখন আবার নতুন করে জন্ম নিতে চাই। একসময় আপনারা গ্রামে গঞ্জে বা সব জায়গায় আপনাদেরকে বৈদ্য হিসেবে বা চিকিৎসক হিসেবে ট্রিট করা হতো, সেটা হাতুড়ে চিকিৎসা হোক বা টোটকা হোক, কিন্তু সেই সম্মানটা দেওয়া হতো। এখন সমাজে সেই সম্মানটা নাই বলে কি আপনারা আসলে এখন পেশা পরিবর্তন করতে চান? এখনো শীতকালে আমাদের মানুষে গ্রাম অঞ্চলে গেলেই সেই স্বীকৃতিটা পায়, শিঙে লাগায় পোকা ফেলে এখনো যায় শীতকালে থাকে। আবার পড়লে পরে নৌকালে যায় শীতকালে, কারণ পানির নদীতে পানি হয়, নৌকাটা ধুকতে পারে খাল বিল দিয়ে, তার জন্য যায়। মানে আপনারা সবাই শীতকালে এই জায়গা ছেড়ে চলে যায়? হ্যাঁ, সবাই তো আর যায় না, কেউ শহরে থাকে, কেউ শীতকালে গ্রাম অঞ্চলে যায়। কারণ শীতকালের অপেক্ষায় কত মানুষে কয় বাইদানিরা আসবে, বই থাকে কতজনের বাইদানিদের লিগে শিঙে লাগায় পোকা ফেলে। আগে লেখালে এখনো মহিলারা বই থাকে শিঙে লাগাবার জন্য। আচ্ছা, এই যে প্রথমে যেটা শুরু করেছিলাম শিঙে বা টোটকা বা চিকিৎসা, সেই চিকিৎসার তো আসলে আপনারা নিজেরাও জানেন যে এটা কোনো বিজ্ঞানসম্মত চিকিৎসা না, এবং আপনার নিজেদের বিষয়ে কোনো পড়াশোনা নেই। কখনো মনে হয় না যে এটা আসলে ভুল চিকিৎসা হচ্ছে? রইল করে আসামের দেশে যায়, আমাকে সর্দার নিয়ে আসে না, সে যায়, সে শিখে আসে, আমাকে সবাই রে শিঙে আমাকে নবীতি লাগাইছিল, তার লিগে এই শিঙে আগে দিল। আসামে যাই সর্দার নিয়ে শিখে আসলি সবাই রা এসে শিখে। আপনারা কি কামরূপ কামাখ্যাতে যান? যায়, সর্দারনি যায়। আমি একটা বিরতি নিতে হবে আমাকে, যে গল্প নিষিদ্ধ অনুষ্ঠানে। বিরতির পর আমি আবারও ফিরে আসছি আপনাদের কাছে। একটা বিরতি নিচ্ছি। বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী দেশে প্রায় 17 লাখ বেদে ছড়িয়ে ছিটিয়ে আছে। সভ্যতার প্রতি নিরাসক্ত এই ভ্রাম্যমান বা ভাসমান সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রের উন্নয়ন খাত থেকে কোনো বরাদ্দ নেই, কিন্তু তারা আছেন আমাদের এই বাংলাদেশেই আছেন, এবং সারা বিশ্বজুড়ে এরকম যাযাবর সম্প্রদায় ছড়িয়ে ছিটিয়ে আছেন। কিন্তু আমি আপনাদের কাছ থেকেই জানতে চাই, আপনারা নিজেরাই বলছেন যে আপনারা এই পেশা, এই যে বংশ পরম্পরায় আপনাদের যে পেশা গড়ে উঠেছে, সে পেশা থেকে সরে আসতে চান, কারণ মানুষ এখন আপনাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে। কিন্তু যদি এই পেশাতেই আপনারা সুযোগ সুবিধা পান, যদিও টোটকা চিকিৎসার ব্যাপারটি এখন আর প্রচলিত নয়, কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর যদি কোনো সুযোগ আসে, সেই সুযোগটি আপনারা কখনো নেবেন না? বা নিজেরা কখনো চেষ্টা করে দেখেছেন? উনি যেমন নিজে নাচ শিখাচ্ছেন, আপনারা কখনো অন্য কোনো কিছু করার চেষ্টা করেছেন কেউ? আমি একটা মেডিকেলে কাজ নিতে গেছি, আমাকে বলছে আপনি লেখাপড়া জানেন? আমি বলছি না। আরেকজনের থেকে বলছে সে তো বেদে, উনি লেখাপড়া জানেন, উনি বেদে। মানুষে দেখলে নিন্দা করব, বলে বেদে, এখানে মেডিকেল একটা নামি দামি মেডিকেল, এখানে তার সে চাকরি করতে আসছে, বেদেদের চাকরিতে নেওয়া যাবে না। আচ্ছা, কেন মনে হয় বেদে শুনলেই আমরা নাক ছিটকাই? কেন মনে হয় এইটা? আমাদের এই যে এইসব ব্যবসা করি আমরা, দূর যাই, 10 বাড়ি যাই, মানুষের হাত ধরে টেকা চাই, জামা ধরে টান দেয়, শার্ট ধরে টান দেয়, লুঙ্গি ধরে টান দেয়। আমাদের রাস্তাঘাটে মানুষের দেখে আমাদের এই পরিবেশে মানুষ আমাদের খারাপ বলে। এই যে আমরা মনে করেন ব্যবসাটা করি, মানুষে বলে কিছু ভুয়া কিছু ভালো, মানে যে একটু উপকার পায় সে বলে ভালো, যে উপকার না পায় সে বলে যে বেদেনীরা খারাপ, ভুকাবাজ, ওরা 2 নাম্বারই ব্যবসা করে, ধোঁকা দেয়।
তারা বলে এটা যে ভালো হয় সে বলে না রে লাখো টাকা ভালো হয় না, বেদেদের হাতে 2 টাকার ওষুধ ভালো। বেদেদেরকে বা বেদেদেরকে ধোঁকাবাজ বলে, এই অভিযোগটা কি আপনারা শুনেছেন কখনো? মানুষ বলে সিঙ্গে লাগালে ভালো না হলে তারা নানানভাবে আমাদের বকা দেয়। তখন আমরা বলি আমাদের বগেন, এই যে মানুষে কত লাখো টাকা ডাক্তাররে দেয় না, তারা তো ভালো হয় না, তারা কি ডাক্তার কাছে অভিযোগ জানান না। আর আমরা সামান্য একজন বেদে দেখে তাই আমাদের বকাটা দিয়ে আশাবাসটা পালেন। আচ্ছা, আপনাদের অনেকের জীবনেই বলছেন যে আপনাদের সন্তান আছে, কিন্তু আপনারা কেউ সন্তানকে এখনও পড়াশোনা বা শিক্ষিত করার চেষ্টা করছেন না। আপনি বলছিলেন যে আপনার বড় সন্তান ছোট সন্তানকে দেখে রাখে এবং আপনি পেশা বদলাতে চান না কারণ আপনার অন্য কোনো পেশা ভালো লাগে না, কিন্তু আপনি নিজেই বলছেন এই বেদে বা বেদিনী শব্দটি আপনার কাছে খুব তুচ্ছ মনে হয় নিজেকে। আমি সেইটা বললাম না, আমার যদি ছোট বাচ্চাকে একজন দেখার লোক আমি পাতাম, সে যদি টাকাও নিত কি আমার বাচ্চাটা দেখাশোনা করতো, তাই আমি বড় ছেলেটাকে আমি স্কুলে দিতে পারতাম। আমাদের ওইখানে পানি দিনে বাড়ি পইরা গেলে বাচ্চা আমি কোথায় পাবো, এর জন্যই একটা মাথায় চিন্তা। মনে করেন যে আশা তো করতেছি যে আল্লাহ ছেলেটারা একটু লেখাপড়া করবো, একটু মানুষ করাবার চেষ্টা করব, আমগো মতন এটা মূর্খ বানাবো না, এইটা আশা করি। কিন্তু ছোট ছেলেটার জন্য আমি পারতাছি না। চাই না যে আমরা নিজেরাও মূর্খ থাকি, বাচ্চা কাচ্চা মূর্খ বানে। আশা আছে যে লেখাপড়া, আল্লাহর মাল 3টা ছেলে আছে, আশা করবো যে লেখাপড়া তাদের শেখাবো। এই যে আমরা যখন কাজে যাই বাইরে, সেখানে আমরা টাকা তুলতে যাই, মানুষ নানান কথা বলে, সেখানে আমরা ভাবি যে আল্লাহ যে আমরা কি পরিণীতে এসেছি, যদি আমরা যদি আর 10টা মানুষের মতন চলতে ফিরতে পারতাম, আমরা মানুষের কথাটা শুনতে পারতাম না। আল্লাহ কখনো এই টাকা চাওয়ার ছাড়া অন্য কিছু করতে চান নাই জীবনে? যদি চাইতাম তো তারা বলতো যে বেদেদেরকে কাজ করাতে যদি নিয়ে এসেছি, বেদেরা হয়তো কিছু চুরি করে নিয়ে যাবে, কি বেদেরা ভালো না কি জাদু মন্ত্র দিতে পারে দিয়ে আমাদের। মানে আপনারা বলতে চান যে সাধারণ মানুষের আপনাদের সম্পর্কে ধারণা হচ্ছে আপনারা চুরি করতে পারেন বা জাদু মন্ত্র বা জাদু টোনা করতে পারেন, তারা বলে তারা যদি একজন লোক থাকে তার পিছন যদি আরেকজন থাকে না রে সে ভালো না, বেদেরা কিছু নিয়েও যেতে পারে, এমন কারণ মানুষ দিয়ে বিশ্বাস নাই যে কত রূপেই কত ঘরে। শামসুল আরিফিন, সরকার থেকে আমরা আসলে এই সম্প্রদায় ভাসমান সম্প্রদায়ের প্রতি কোনো পৃষ্ঠপোষকতা আমরা কখনো দেখিনি। হয়তো কোনো 2-1টি স্বেচ্ছাসেবী সংগঠন এদের নিয়ে কাজ করেছে, গবেষণা করেছে, কিন্তু এদের ভাগ্য উন্নয়নের জন্য বা এদের চিন্তাধারা পরিবর্তনের জন্য ভিক্ষাবৃত্তি ছাড়াও যে অন্যভাবে জীবনযাপন করা যায় সেই চেষ্টাটা খুব একটা সেই অর্থে দেখিনি। কি বলবেন? আসলে তাই, আমাদের কিন্তু এনজিও বিভিন্ন জনগোষ্ঠী নিয়ে, যেমন আদিবাসীদের নিয়ে কাজ করছে, তারপরে আছে দলিতদের নিয়ে বড় কাজ করছে, কিন্তু বেদে বা বেদিনীদেরকে নিয়ে আসলে কাজটা আমাদের গবেষণা পর্যায়ে সীমাবদ্ধ রয়েছে, কিন্তু তাদের জীবনের মান উন্নয়নের জন্য আমরা সেটা করছি না, বা তাদের চিন্তাধারা পরিবর্তনের ক্ষেত্রে আমরা কোনো রকম সাহায্য করছি না। এবং আমার মনে হয় সরকার থেকে যে তাদেরকে কিন্তু, যেমন আদিবাসীদের জন্য সরকার কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী ভাসমান হোক আর যাই হোক, কিন্তু এদেরকে নেয়ার জন্য আমার মনে হয় মিনিস্ট্রি অফ ওয়েলফেয়ার আছে, বিভিন্ন এদেরকে মূলধারায় ফিরিয়ে এনে মানে কায়িক পরিশ্রম হোক বা যাই হোক। আমি আরেকটা বিষয় একটু শুধু জানতে চাই, আমি আপনাদের স্বপ্নগুলো জানবো, একটা বিষয় শুধু একটু জানতে চাই। আমি শুনেছিলাম বেদে বা বেদিনী সম্প্রদায় কায়িক পরিশ্রমকে, বিশেষ করে জমি চাষ হোক বা এই জাতীয় বিষয়গুলো হোক, কায়িক পরিশ্রমটা খুব একটা আপনারা পছন্দ করেন না, তাই কি? এনারা যে কাজ করেন, এই যে নৌকা চালানো, আমি ছোটোবেলার কথা বলছি, যে পুরো নৌকাটা মানে বৈঠা ধরে বসে আছে পুরুষ আর গুণ টানছে নারী, এটা দেখেছি। তো এইটা দেখে কি এটা একটা আমাদের ভুল প্রচলিত ধারণা, কিন্তু আমাদের অনেক কিছু আছে তাদের সম্পর্কে। এবং আরেকটা ব্যাপার, সেটা তো ওনারাই বলছেন যে সাধারণ মানুষ তাদেরকে কাজে দিতে চায় না, মনে করে তারা জাদুটোনা করে বা চুরি চামারি করে। যে পারসেপশনটা বা প্রত্যক্ষটা কিন্তু আমাদের ভিন্ন, কারণ আমাদের যে নলেজ কিন্তু এদের সম্পর্কে নেই। তো এখন যেটা হলো যে আমি যে এই বিষয়গুলো আমি যে খুব বেশি জানি আমি বলবো না, কিন্তু আমি একটা বিষয় যেটা হলো যে তারা একটা মার্জিনাল বা এটা হলো যে প্রান্তিক একটা জনগোষ্ঠী, এবং পৃথিবীর সব জায়গায় কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী বিভিন্নভাবে উপেক্ষিত, এবং সেই ক্ষেত্রে আমার মনে সরকার এগিয়ে আসতে হবে। ছোটকাল থেকে বড় হয়েছি, মা বাবার অনেক কষ্ট দেখছি, মনে একটা আশা ছিল যে আমি বড় হব, পড়ালেখা করব, মা বাবার চাকরি বাকরি করে মা বাবাকে একটু সুখী রাখবো। আপনাদের মধ্যেও ভালো খারাপ আছে, আমাদের মধ্যেও ভালো খারাপ আছে। কারণ আপনাদের মধ্যে একটা লোক থেকে আমার বলে তুমি একটু বাসা বাড়িতে কাজ করো, উনি দারোয়ান ওই বাড়ির। পরে আমি কাজ করতে যেতে গেছি, পরে মালিকটা একটু ভালো না আর কি, মালিকটা ভালো না, মালিকটা কয় না উনি বেঁধে
উনি একটা যাবে না, নাম আর কি নামটা লিখতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, থালা বাসন ধুলে থালা বাসন ভালো করে ধুতে পারবে না, ওরা কী কাজ দেবো? তখন আমি আমার মার কাছে এসে বলি, কই বলে আল্লাহ আমরা কী করলাম, আমরা এতই মূর্খ ছিলাম, আমরা এতই গরিব ছিলাম, কেন আমার মা বাপরা আমি বসেই খাওয়াতে পারলাম না? কেন আমার স্বপ্ন ছিল আমার মা বাপরা আমি একটু বসেই খাওয়াবো, কেন পারলাম না? আমার মাও বাইরে বাইরে, আমিও বাইরে বাইরে। লেখাপড়া করতে চাই কিন্তু বাবা মা টাকা নাই, এর লেগে লেখাপড়া করতে পারি না, বাবা মা গরিব, এর লেগে লেখাপড়া করতে পারি না, স্বপ্নটা পূর্ণ হইল না। আমার এখনও অনেক আশা আছে, আমি লেখাপড়া করতে চাই। আমি জানি না আসলে কবে আসলে এই সমাজ পরিবর্তন হবে, কবে আসলে আপনারাও আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবেন, কিন্তু আমরা আশা করি সবাই একসাথে আমরা একদিন ভালোভাবে বাঁচবো। বংশ পরম্পরায় তারা এই পেশাতে আছে, কিন্তু তারা আর এই পেশাতে থাকতে চায় না। কেউ তাদের বলুক যে তারা জাদুটোনা করে, চায় না কেউ তাদের বলুক যে তারা চুরিচামারি করে। তারা সমাজে সম্মান পেতে চায়, 8-10টা মানুষের মতো উঠতে চায়, বসতে চায়, আমাদের সাথে মিশতে চায়। সেই মূলধারায় ফিরিয়ে আনার দায়িত্বটা তো আমাদেরই। আজকের মতো শেষ করছি যে গল্প নিষিদ্ধ। ধন্যবাদ সবাইকে।